হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আজকে আমাদের সঙ্গে আছে সৌরভ লোহার আমাদের ডপার স্টুডেন্ট। আর ও ডপার জার্নি, যেসব স্টুডেন্টরা নেক্সট ইয়ারে ড্রপ দেবে, কিভাবে ড্রপ দিয়ে পড়া যায় বা র্যাঙ্ক করা যায় ভালো যাদবপুরে পাওয়ার মতো, তো তাদের কাছে আজকে ভিডিওটা খুব ভালো হতে চলেছে। আর আমরা ওর কাছ থেকে শুনে নেবো র্যাঙ্ক মার্কস কত এসছে, তোমার র্যাঙ্ক কত এসছে। হ্যালো এভরিওয়ান, আমি সৌরভ লোহার। আমার র্যাঙ্ক হয়েছে 159, এসসি র্যাঙ্ক 29, অ্যান্ড আমার মার্কস এসছে 31.25। বাড়ি বিষ্ণুপুর, বাঁকুড়া। বাঁকুড়া থেকে? হ্যাঁ। আর কলেজ? কলেজ এপিসি রয় পলিটেকনিক। এই হচ্ছে র্যাঙ্ক কার্ড, 159 র্যাঙ্ক আর 31.25। তো নেক্সট ইয়ার যেসব স্টুডেন্টরা এক্সাম দেবে তাদের কাছে একটা টার্গেট থাকলো যে কত মার্কসে কত র্যাঙ্ক হতে পারে, সমস্ত ভিডিও দেখলে বুঝতে পারবে। তো তুমি তোমার জার্নিটা একটু ব্যাক থেকে বলো, তোমার 10-এর পরে কি তুমি ডিসাইড করেছিলে? আমি বেসিক্যালি এইচএস এর পর ভেবেছিলাম যে জেনারেল নিয়ে হুম। পড়বো, ম্যাথ অনার্স নিয়ে পড়বো প্রথমে ভেবেছিলাম। তারপরে এইচএস এ বন্ধুদের, সায়েন্স ছিল? হ্যাঁ এইচএস আমার সায়েন্স ছিল, পিওর সায়েন্স। তারপর বন্ধুদের সাথে মানে দেখা করতে, ডিসকাস করে মনে হলো যে জয়েন্ট দেওয়া যেতে পারে। তখন ডাব্লিউবিজে দিয়েছিলাম, মেন দিয়েছিলাম। রানিং ইয়ারেই? হ্যাঁ, রানিং ইয়ারে। তখন র্যাঙ্ক সেরকম হয়নি। তো তখন তখন কি ভাবলাম যে একটা অপশন আছে জেক্সপো। দেখবো। তখন এক্সপোতে এক্সপোতে তখন হয়নি, এক্সপো এক্সামটা হয়নি। হুম। মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী নিচ্ছিল। তো আমার তখন 92 র্যাঙ্ক এসেছিল। ওই 10-এর রেজাল্ট কত ছিল, 10-এর টেনের পার্সেন্টেজ? টেনের মার্কস ছিল 92%। তা তো ভালোই। 142 পেয়েছিলাম। তো ওই মার্কস অনুযায়ী র্যাঙ্ক হয়েছিল। তো তখন আমি এপিসি রয় পলিটেকনিকে সিভিল পেয়ে গেছিলাম। তো আমি তখন সিভিল ইচ্ছা ছিল না সিভিল পেয়ে গেছিলে? না, সিভিল আমার ইচ্ছাই ছিল। আমি হুম। চাইলে আমার এসসি টিএসসি হয়ে যেত, হুম। সিভিলটা আমার ইচ্ছে ছিল। তো তখন আমি করি যে ঠিক আছে, এপিসি ভালো কলেজ, হুম। তো হয় পড়াশোনাও ভালো হয়, টপ আচ্ছা কলেজ আচ্ছা। পলিটেকনিকে। তো আমি চলে আসলাম এখানে। গিয়ে তারপরে 3 বছর, আমাদের 3 বছর ক্লাস হয়নি, আমাদের 2.5 বছরের মতো ক্লাস হয়েছে। কোভিড টাইম ছিল? হ্যাঁ, কোভিড টাইম ছিল। তো অনলাইন হয়েছিল প্রথম দিকে। তখন তখন আমি ভেবেই এসেছিলাম যে জিলেট দেবো। আমার কয়েকটা বন্ধু পেয়েছে জিলেটে। তো ফার্স্ট ইয়ার থেকে প্ল্যানিং ছিল না না, সেকেন্ড ইয়ার? ফার্স্ট ইয়ার থেকে আমি যখন থেকে এখানে এসেছি, আমি জবের কোনো প্ল্যানিং থাকেনি আমার বেসিক্যালি। তো এসেছিলাম তখন থেকেই প্ল্যানিং ছিল যে জিলেট দেবো। ফোর্থ সেম যখন গেল তখন ভাবলাম যে একটা কোচিং নেওয়া যেতে পারে। তো তখন জানতাম কলেজে কালচার ছিল জিলেটের, সবাই অনেকে পেয়েছে এপিসি থেকে জিলেট দিয়ে। তো কালচার ছিল, তো জানতাম কোথায় কোথায় টিউশন করে, আপনার নামও শুনেছি। তো অনেক জায়গায় কোচিং ছিল। তো আমি ডিসাইড করে দিই একটা কোচিং নিতে হবে, গাইড দরকার। অতটা সিরিয়াসলিও নিইনি তখন। তারপরে সিরিয়াসলি নিইনি তখন, কারণ আমি ওই সঙ্গে জব পেয়ে গেছি। আচ্ছা, কি জব ছিল? আইটিডিসি কোম্পানি ছিল, তো ওখানে আমি জব পেয়েছিলাম। তো জবের এটা মানে এলপি এটা ভালোই ছিল। তো একটু মানে কত এলপিএ ছিল? পেয়েছিল 3.61 লাখ। তার মানে ভালো প্যাকেজ, থ্রি পয়েন্ট হ্যাঁ, সিক্স ওয়ান মানে তুমি ধরে নাও পার মান্থ 30,000। হ্যাঁ, 30,000। তো ওইটা ছেড়ে দেওয়ার সাহস কি করে হলো? আর ছেড়ে দেওয়ার সাহস বলতে, প্রথম থেকে আমার একটা টার্গেট ছিল যে জিলেট দিয়ে আমি বিটেক করবো। যাদবপুরে করব? না, যাদবপুর আমার টার্গেট থাকেনি। ছিল না? না, আপনার কোচিং এ আসার পর থেকে আমার মাইন্ডসেটটা চেঞ্জ হয়েছে যে না, যাদবপুর পাওয়া যেতে পারে। যাদবপুরে পেতে নাহলে পারো? আমার এনি গভর্নমেন্ট টার্গেট ছিল। এখানে অ্যাডমিশনের আগে টার্গেট ছিল একটা এনি গভর্নমেন্ট গভর্নমেন্ট, হলেই হ্যাঁ, হবে। হ্যাঁ। তো এখানে এসে কি এমন হলো যে টার্গেট চেঞ্জ হয়ে গেল? মানে এখানে এখানে কিরকম ইনফ্লুয়েন্স পেয়েছো? ইনফ্লুয়েন্স বলতে, মানে এখানে যখন এলাম যে মাইন্ডসেটটা পুরো সবাই সবাই প্রায় সবাই যে একটাই টার্গেট যে যাদবপুর পেতে হবে। আলটিমেট টার্গেট মানে জিলেট দিচ্ছে, আলটিমেট টার্গেট মানে যাদবপুর। যাদবপুর পেতে হবে, হ্যাঁ। ওরকম একটা এনভায়রনমেন্ট হয়ে হ্যাঁ, গেছে। পরিবেশটাও সেরকম ছিল। তো ওই মাইন্ডসেটটা তৈরি হয়ে গেছে না, যাদবপুর পাওয়া যেতে পারে। তারপর আমার মধ্যেও আস্তে আস্তে ক্লাস করতে যখন স্টার্ট করলাম, দিয়ে ক্লাস করতে করতে যে আমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হলো যে না, পাওয়া যাদবপুর যাবে, পাওয়া যেতে পারে। তাই বেটার অপশন কেনই হ্যাঁ, নেবো না। বেটার অপশন কেন নেব না। তো তারপরে জার্নি কিরকম চলছিল, পড়াশোনা ভাবে পড়া- কি চলছিল? পড়াশোনা ভালোই চলছিল। মক টেস্ট দিচ্ছিলাম, ক্লাস করছিলাম রেগুলার। তো অসুবিধা কোনো হয়নি। প্রথমে কতদিন, উইকলি 4 দিন করে ক্লাস হতো? আমি প্রথমে তো নিউ অনলাইন ব্যাচে নিউ ছিল? ব্যাচে ছিলাম। উইকলি 4 দিন ক্লাস হতো। আর আমি তো এখানেই থাকতাম, তো ড্রপ ছিল আমার কোনো বাকি। রেসিডেন্সিয়ালি ছিল তো? হ্যাঁ, হ্যাঁ, এক্সট্রা কারিকুলাম কোনো অ্যাক্টিভিটিও থাকেনি।
ডিস্ট্রাকশন বলতে ডিস্ট্রাকশন থাকেনি তো ও অ্যাকচুয়ালি অসুবিধা অফলাইন থাকেনি। রেসিডেন্সিয়াল ব্যাচ, মানে রুম থাকা খাওয়া হুম। সব এখানেই সেন্টারের কাছেই। তো নেক্সট তোমার ওই পড়াশোনা করতে করতে কোন টাইমে মনে হলো যে এবার ঠিক আছে, সব প্রিপারেশন ঠিকঠাক চলছে, মাঝে কোনো ডিমোটিভেশন এসেছিল যে হবে না কিছু? পড়াশোনা কারণ করতে ড্রপ ইয়ারে অনেকের ডিমোটিভেট হয় যে কি করবো, হুম আমি এত বড় জব ছেড়ে এসেছি। হুম ওই জায়গাটা একটু বড়। হ্যাঁ, প্রথম প্রথম যখন প্রথম জব যখন পেয়েছি তখন তো মানে একটা জব পাওয়ার পরে একটা ডিস্ট্রাকশন আছে। মানে তুমি যদি প্রথম দিকে একটা টার্গেট নিয়ে থাকো হুম। যে জিলেট দেবো, দিয়ে তারপর এই অ্যামাউন্টের একটা জব পেয়ে যাও, তখন তখন আসে তখন কঠিন হয় যে কোনটা নেবো। তো চাপ করে মানে একটা টার্গেট ফিক্স করে আমি প্রথমটাকেই প্রায়োরিটি দিয়েছিলাম যে অনেক জব। লোকে জব পেয়ে গেছে, হ্যাঁ যাদবপুর পেয়ে গেছে, তখন যাদবপুর চুজ করছে। হ্যাঁ আর তুমি যাদবপুর পাওনি, না নেক্সট ইয়ারে পেতেও পারো নাও পেতে পারো, হ্যাঁ, ওটা গভর্নমেন্ট একটা বড় হতেও পারে রিস্ক। নাও হতে পারে। হ্যাঁ রিস্ক ছিল একটা। হ্যাঁ। তো তো ওই রিস্কটাকে কি করে ম্যানেজ করলে যে এটাই নিতে হবে? সবার সাথে ডিসকাস করলাম হুম। প্রথমে বাড়িতে যে এরকম ব্যাপার। তো বাড়ির লোক সাপোর্ট করেছে? হ্যাঁ, বাড়ির লোক আমাকে মানে আমি প্রথম দিকে ভেবেছিলাম আমি ডাইরেকশন চেঞ্জ করে নিচ্ছিলাম যে জবে এত ভালো জব পেয়ে গেছি হুম। তো চলে যাই। যে বাড়ির লোক বলল, দেখ এখন বয়স তো কম, হুম। তো তুই যে এমনি পড়তেই পারিস। আমিও ভাবলাম, সবার কথা শুনলাম, দিয়ে তারপর আমি জিলেটের জন্য এখানে চলে আসি। একবার না পড়লে আর হতো না। না একবার জবে ঢুকে গেলে ওখান হুম। থেকে বেরোনো খুব মুশকিল। আর ডিমোটিভেট হওয়ার বলতে আসবেই, প্রত্যেকটা মানে ড্রপ ড্রপ দিয়ে আসছে মানে তো তাদের এক্সট্রা প্রেসার। যারা রানিং করছে তাদের থেকে আমি বলবো যারা ড্রপ দিয়ে আসছে হুম। তাদের কাছে এক্সট্রা প্রেসার, কারণ তারা জব ছেড়ে তারপরে রিস্ক নিয়ে এক বছর রিস্ক নিয়ে তারা জানে না কিন্তু যে পরের বছর কি হতে চলেছে। কি হতে চলেছে, তো কম্পিটিশন কি হ্যাঁ, হবে। কম্পিটিশন কি হবে। তো ওটা একটা রিস্ক। এরপর নিজেকে এরপর তৈরি করতে হবে, মানে এরপর যদি মানে আমি আমি যা করেছি প্রত্যেকদিন পড়ে গেছি। এরপর ক ঘন্টা অ্যাপ্রক্স পড়তে? আমার এভারেজ ছিল 7 থেকে 8 ঘন্টা। 7 থেকে 8 ঘন্টা হ্যাঁ, আর কোনো দিন ক্লাস বাদ 12 দিয়ে? থেকে, হ্যাঁ ক্লাস বাদ দিয়ে। কারণ আমার কাছে এটা কোনো কাজ থাকে না, আমি হুম। খেলতে যেতাম না এখানে, কোথাও বেরোতাম টিউশন পড়ে ডাইরেক্ট। কিন্তু এবার পড়াশোনার যে লেভেলটা, মানে নিজের জায়গাটা রিলেটেড জায়গাতে নিয়ে যাওয়ার জন্য কি কি তোমার হেল্প করেছে? মানে আমি এখানে ক্লাস বলো বা মক টেস্ট বলো, হুম, বা তুমি কিভাবে ওটাকে ইমপ্রুভ করেছো, কি কি করেছো তোমার প্রিপারেশনে? প্রথম যখন আমি এসেছিলাম আমার মোটামুটি আমি প্রায় পেয়ে গিয়েছিলাম। কেমিস্ট্রি ফিজিক্স তো একদম পুরো জিরো। নীল? ম্যাথ তবুও আগের বছর যখন জিলেট দিয়েছিলাম তখন 15 দিন আগের থেকে একটু হুম। পড়ে নিয়েছিলাম, তো ওই ম্যাট্রিক্স ট্যাট্রিক্স ওগুলো একটু মনে ছিল, বাকি নীল হয়ে গেছিল। ফিজিক্স কেমিস্ট্রিতে একদম নীল ছিল। তারপর দেখলাম যে কেমিস্ট্রিতে নাম্বার তোলা যায়, তো কেমিস্ট্রিটা আমি স্টার্ট করলাম। ভাবলাম ম্যাথ ম্যাথ আমার ভালো লাগতো আগে, তো ম্যাথটা আমি জানতাম যে হয়ে যাবে, করে নেবো। যে তার জন্য কেমিস্ট্রিটা আমার একদম উইক ছিল। কেমিস্ট্রিতে বলতে গেলে আমি জিরো ছিলাম, কেমিস্ট্রিতে আমি জানতামই না কিছু। আস্তে আস্তে পড়তে শুরু করলাম, আমার কেমিস্ট্রিটারও প্রতি মানে একটু স্ট্রং হয়ে ইন্টারেস্ট গেল। ইন্টারেস্ট জাগতে থাকলো, তো ভালো লাগতে থাকলো। এই কেমিস্ট্রিটা আমি আগে শেষ করেছিলাম। তো তারপরে যখন ডিসেম্বর দিকে এলো তখন কেমিস্ট্রি আমার প্রায় ফুল সিলেবাস শেষ। আচ্ছা। কেমিস্ট্রি সিলেবাস শেষ করে দিয়েছিলাম, ম্যাথ ট্যাথ বাকি ছিল কিন্তু কেমিস্ট্রি আমি সিলেবাস শেষ করে দিয়েছিলাম। ওদিকটা আমার চাপ থাকেনি। তখন মক টেস্ট ফুল মক টেস্ট তো এমনিতেই হচ্ছিল। হুম। তো ওগুলোর থেকে আমি আগে কেমিস্ট্রি স্টার্ট করতে শুরু করলাম। টাইমটা কম লাগবে। হ্যাঁ, টাইমটাও কম লাগতো। তারপরে ম্যাথ ধরতাম। যে আস্তে, আস্তে ওই প্যারালালি আমি ম্যাথের যেগুলো সিলেবাস বাকি ছিল তো ওগুলো শেষ করলাম। এপ্রিলের মধ্যে আমার কমপ্লিট সিলেবাস শেষ করে নিয়েছিলাম। তার মানে কেমিস্ট্রি আর ম্যাথ পুরোপুরি ঠিকঠাক ছিল? হ্যাঁ, কেমিস্ট্রি আর ম্যাথ পুরোপুরি ঠিকঠাক ছিল। ফিজিক্স এপ্রিবিলিটাও লাস্টে ফিজিক্স ধরেছিলাম। ফিজিক্স এপ্টেবিলিটি? ফিজিক্স আমি পুরোটা করিনি। ফিজিক্স আমি 4টে চ্যাপ্টার করেছিলাম। কি কি? আমি করেছিলাম লাইট পুরোটা। লাইক পুরোটা? লাইট পুরোটা আর ওই দিক থেকে ওয়ার্ক পাওয়ার এনার্জি করেছিলাম। হুম। আর ইয়ে করেছিলাম, ঠিক থার্মো? হিট থার্মো করিনি। হিট থার্মো আপনি বলেছিলেন হুম। হিট থার্মোটা করে নিতে। আমি যেহেতু আমার ইয়ে থাকেনি, ফিজিক্সে অতটা টান থাকেনি, আমি ফিজিক্সটা অতটা পড়ছিলাম না। আমি ভেবেছিলাম যে কেমিস্ট্রি সবাই প্রত্যেক বছর নাম্বার তুলছে ভালো ভালো, মানে ফিজিক্সে টাফ করবে। ফিজিক্সে টাফ করবে, কিন্তু এবারে উল্টো হয়ে গেছে। এক্সামের এক্সপিরিয়েন্স বলো, এত পড়াশোনার পর এক্সামে গিয়ে কিরকম সারপ্রাইজ পেলে? এক্সামে গিয়ে প্রথমে প্রথমে আমি অ্যাজ অলওয়েজ মানে কেমিস্ট্রি আমার স্ট্রং হয়ে গিয়েছিল এতটাই যে আমি প্রথমে কেমিস্ট্রি দেখলাম যে কেমিস্ট্রিতে টার্গেট কত ছিল? কেমিস্ট্রিতে আমার টার্গেট ছিল 20। আউট অফ 25? হ্যাঁ, কারণ কারণ আছে, কারণ আমি যে মক টেস্টগুলো হ্যাঁ। আপনার কাছে দিচ্ছিলাম হ্যাঁ। সেগুলোতে আমার কেমিস্ট্রিতে হায়েস্ট এসছে 22।
22 25-এ। হ্যাঁ, এভারেজ আমার 17-18 আসছিল। আমি দেখলাম যে এটা টার্গেট রাখা যেতে পারে, তো রেখেছিলাম 20 রেখেছিলাম, কিন্তু ওটা আসার হয়নি। পেপারটা আউট অফ সিলেবাস হ্যাঁ, ছিল অর্গানিকে। তো ওখান থেকে কেমিস্ট্রিতে কত হয়েছে এক্সাক্ট এক্সামে? কেমিস্ট্রিতে আমার 4.77 চলেছে। কত কম হয়েছিল? হ্যাঁ কারণ 50% আউট অফ সিলেবাস। হ্যাঁ, 50% আউট অফ সিলেবাস। 10-12 এর মধ্যে, তারপরে যেহেতু যখনই কোশ্চেন আউট অফ সিলেবাস হয়ে যাবে তখন কনফিডেন্স আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। তো ওখান থেকে আবার তুমি এক্সামে আবার সেই ফেজে কি করে এলে? কেমিস্ট্রির পর কি ধরলে? কেমিস্ট্রির পর আমি ডাইরেক্ট ম্যাথ ধরেছিলাম। কেমিস্ট্রি আমি কোশ্চেনগুলো যখন দেখলাম অবস্থা খারাপ, আমি ডাইরেক্ট একদম ম্যাথে চলে এসেছিলাম। যে ম্যাথ করতে শুরু করে দিয়েছিলাম প্রথম দিক থেকে, একদম পুরো ম্যাথ করে গেছে। আমি জানতাম যে কেমিস্ট্রি আমার এখানে নাম্বার হচ্ছে না, আমি ডাইরেক্ট ম্যাথে গেছি, ম্যাথে তুলতে হবে। ম্যাথ পুরো A to Z একদম করে গেছি। তারপরে গেছি আমি এফট্রিপলি, কারণ আমি এফট্রিপলি পড়েছি, কিছুটা জানো। তো এফট্রিপলি পড়ার পরে ওই ম্যাথ শেষ করার পরে আমি এফট্রিপলি গিয়েছিলাম। তো এফট্রিপলি কয়েকটা করলাম, আর ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো আমি করেছিলাম সেই চ্যাপ্টারগুলোর কোশ্চেনগুলো আমি করে দিয়েছি। হয়ে গেছিল? হ্যাঁ। তো মার্কস ডিস্ট্রিবিউশন বলো, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি সবকটা মার্কস বলো। আমার এক্সাক্ট মনে নেই, তবে ম্যাথে আমার 19.79, অলমোস্ট 20। হ্যাঁ, অলমোস্ট 20। আর ফিজিক্সে 4.5। টার্গেট কত ছিল? আমার ম্যাথে টার্গেট ছিল 20, কেমিস্ট্রিতে টার্গেট ছিল 20, কারণ ফিজিক্সে টার্গেট ছিল 5, আর এফট্রিপলিতে টার্গেট ছিল 5। আমি পড়িনি, তার জন্য আমি কমই রেখেছিলাম। 5 এর মতো 5ই চলে এসেছে, ম্যাথে 20 এর মতো 20 চলে এসেছে। এফট্রিপলিতে এসেছিল 2.75। মানে মেন মেরেছে কে? কেমিস্ট্রি মেরেছে। মানে যেটা স্ট্রং হয়েছিল আমার, সেটাই মানে কি নেক্সট স্টুডেন্টদের কি অ্যাডভাইস দেবে যারা এরকম কেস হতেও পারে নেক্সট ইয়ারে? লোক ভাবলো কেমিস্ট্রি টাফ এসে এবছর ইজি আসতে পারে, তো তাদের কি করা উচিত? ফিজিক্স কিন্তু অতটা টাফ আসেনি যতটা লোক ভেবেছে। ফিজিক্স হয়তো আরো 2-4টে চ্যাপ্টার পড়লে 10 চলে আসতো। কি করা উচিত ওদের নেক্সট যারা ইয়ারে এক্সাম দেবে? আমি বলবো যে প্রথম থেকেই চুজ করাটা আমার ভুল হয়েছে। আমার যেগুলো ভুল হয়েছে আমি সেটা বলছি, মিস্টেকগুলো। হ্যাঁ, প্রথম থেকে সাবজেক্ট চুজ করাটা ভুল হয়েছে। সব সাবজেক্টগুলো প্যারালালি ইকুয়ালি পড়তে হবে, সব সাবজেক্টগুলো। কোনটা, কারণ বোর্ড এরপর কোনটা কঠিন করবে ব্যালেন্স করার জন্য, কোনটা সহজ করবে আমরা জানি না। প্রায় 3 বছর যাবৎ একই সিলেবাস হলো, 3 বছরই মোটামুটি এরকমই করেছে। কোনো একটা সাবজেক্টে আউট অফ সিলেবাস দিয়েছে, এবারে কেমিস্ট্রি ছিল, পরের বছর কি হবে আমরা কেউ জানি না। তো ওটা এড়ানোর জন্য পুরো 4টে সাবজেক্টই ঠিকঠাক করে পড়তে হবে, আর কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, থরলি মক টেস্ট দিতে হবে। আর আরেকটা ভুল করেছি যেটা পরীক্ষা হলে, এটা পার্ট অফ দ্য এক্সাম, তাও মানে যতটা কমানো যায়, সিলি মিস্টেক হয়েছে। সিলি মিস্টেক আমার 16টা সিলি মিস্টেক হয়েছে। 16টা? হ্যাঁ, 16টাই সিলি মিস্টেক। 16টা সিলি মিস্টেকের মধ্যে 11টা এমন কোশ্চেন ছিল যেগুলো মানে আমাকে যদি ঘুম থেকে উঠিয়ে আমাকে আবার করতে দেয় আমি ঠিক করে দেবো, এরকম সিলি মিস্টেক হয়েছে। ওই সিলি মিস্টেকগুলো যাতে না হয়, তো বারবার প্রচুর মক টেস্ট দিতে হবে। মক টেস্ট বহুত দরকার। আর তারপর হচ্ছে ওই সিলি মিস্টেক এক্সামে হয় কেন? সিলি মিস্টেক হয় কারণ আমার সিলি মিস্টেক হয়েছে ওভার কনফিডেন্সের জন্য। আমি যা বুঝতে পারলাম যে কারণ আমি ওই কোশ্চেনগুলো আমি পারবো, ওই পারবোটা করতে গিয়ে ওভার কনফিডেন্স, যেগুলো পারবে তুমি সেগুলোতেই ভুল হওয়ার চান্স থাকে, ওটাই সিলি মিস্টেক। যা কোশ্চেন দেখো না, এই তো ইজি, এখন তাড়াতাড়িতে বা করতে গিয়ে অন্য দাগ দিয়ে দিলাম বা ওএমআর ফিল আপে কোনো ভুল হয়েছে? এবার না, ওএমআর ফিল আপে আমার ভুল হয়নি, আমার যা ভুল হয়েছে ওই এতেই, ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স। ওকে, নেক্সট টার্গেট কি আছে? গভর্নমেন্ট জব না প্রাইভেট? টার্গেট আপাতত গেট দেওয়ার প্ল্যান আছে, গেট দিয়ে জন্য ট্রাই করবো একবার, তারপরে যদি না হয় গভর্নমেন্ট জব। আর যাদবপুরে সিভিল তো সেই পড়ানো হয়, লেভেলের পড়ানো হয়, মানে কলকাতায় যত কনস্ট্রাকশনের কোনো টেস্ট বলো যা হয় সব এখানেই হয়। তো নেক্সট ইয়ারে যারা দেবে ড্রপার স্টুডেন্ট, তাদের জন্য অল দ্য বেস্ট, ভালো করে পড়ো, আর অল দ্য বেস্ট তোমাকে। থ্যাংক ইউ স্যার। গেটটা ভালো করে হবে, আবার দেখা হবে গেটের পর।
ওয়েলকাম টু সুজিত একাডেমি। তো আজকে আমাদের সঙ্গে সবাই আছে, যতজন আসতে পেরেছে, আজকে রেনি ডে। তবুও আমাদের সঙ্গে যারা আছে তাদের সঙ্গে পরিচয় করে দেবো। আর সবার আগে আছে র্যাঙ্ক 1 বলা যায়, র্যাঙ্ক 2 বাট র্যাঙ্ক 1। তো আজকে তোমার জন্য গিফট আছে। কি গিফট আছে? ম্যাকবুক এয়ার। আচ্ছা, তো র্যাঙ্ক 2 টনি। This is my iPencil and this is the iPad Air. ওরিয়া বাস, সবার জন্য আছে কিছু মেডেল আর চেক। তো যারা এক র্যাঙ্ক আছে তার জন্য আছে অ্যাপেল ম্যাকবুক। আর তোমার চেক? আমারটা তারপরে আছে। হ্যাঁ, এটা হচ্ছে নামও লেখা আছে জিলেট র্যাঙ্ক 2 জেমার সুদীপ্ত আর আমাদের টনি দেব শর্মা, তাই তো? হ্যাঁ। তো অ্যাপেল আইপ্যাড। চলো, আর বাকিদের জন্য গিফট আছে, ওয়েট করো, সবার জন্য আমরা ইন্টারভিউ নিয়ে আসবো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। তো আজকে এখন আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন স্টার্ট হয়ে যাবে। তো সবার আগে র্যাঙ্কগুলো আমরা দেখে নেই। টপ 10-এ 6 জন আছে, র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, র্যাঙ্ক 4, র্যাঙ্ক 6, র্যাঙ্ক 9। চলো আমরা সবার সঙ্গে কথা বলো, তার আগে একটা কেকটা কেটে নিই। হ্যাঁ,